সেটা হচ্ছে আমরা যখন রোভিং ফ্রেম চ্যাপ্টারটা হচ্ছে রোভিং ফ্রেম চ্যাপ্টারে যখন আমরা ছিলাম, তখন কিন্তু আমরা রোভিং ফ্রেমের হচ্ছে ড্রাফটিং জোন সম্পর্কে জেনেছি এবং রোভিং ফ্রেমের ড্রাফটিং জোনে কি কি কম্পোনেন্ট হচ্ছে আমাদের প্রয়োজন হয় এবং তাদের কাজগুলি, তাদের ভূমিকাও আমরা জেনেছি। যেমন তোমাদেরকে যদি মনে করিয়ে দিই, এখানে দুই একটা ডিসপ্লেতে কিছু কম্পোনেন্টের ছবি আমরা দেখতে পাচ্ছি। যেমন এ দিয়ে বোঝানো হচ্ছে ফ্লুটেড স্টিল রোলার, অর্থাৎ বটম রোলার। বটম রোলার গুলো সবসময় পুরাটাই স্টেনলেস স্টিলের হয়। বটম রোলার 3/3 ড্রাফটিং জোন থাকে রিং ফ্রেমে, রোভিং ফ্রেমে কিন্তু থাকে হচ্ছে 4/4 ড্রাফটিং জোন কমনলি। তো এ দিয়ে বটম রোলার বোঝানো হচ্ছে, বি দিয়ে টপ রোলার বোঝানো হচ্ছে, সি দিয়ে ওয়েটিং আর্ম অর্থাৎ টপ ওয়েটিং আর্ম যেটা আমরা বলি, আর ই দিয়ে হচ্ছে অ্যাপ্রন। তারপরে হচ্ছে এই মোটামুটি। এছাড়াও কিন্তু আমাদের আরো কিছু কম্পোনেন্ট আমরা পড়েছি রোভিং ফ্রেমে, যেমন হচ্ছে টপ রোলারের জন্য টপ অ্যাপ্রন, এখানে কেবলমাত্র টপ অ্যাপ্রনটাকেই দেখা যাচ্ছে। এছাড়া বটম রোলারের জন্য আছে বটম অ্যাপ্রন। তারপরে আমরা টপ অ্যাপ্রনের কে টেনশন দেওয়ার জন্য হচ্ছে ক্রেডেল দেখেছি, ক্রেডেলের কাজ সম্পর্কে আমরা জেনেছি। তারপরে বটম অ্যাপ্রনের জন্য ছিল নোজ বার। টপ অ্যাপ্রন বটম অ্যাপ্রনের মাঝখানে স্পেস তৈরি করার জন্য ছিল হচ্ছে স্পেসার। আর ড্রাফটিং জোনের পিছনে থাকে হচ্ছে কন্ডেন্সার। তো এগুলি মোটামুটি হচ্ছে আমাদের জানা ছিল ড্রাফটিং জোনের মধ্যে। আনন্দের বিষয় হচ্ছে রিং ফ্রেমের ড্রাফটিং জোনেও ঠিক এই কম্পোনেন্ট গুলি খুঁজে পাওয়া যাবে, কিন্তু আকৃতিতে শুধু একটুখানি ছোট হবে, এছাড়া আর কোনো পার্থক্য নাই। তাদের ভূমিকা এবং তাদের নাম এগুলির ক্ষেত্রে কোনো পার্থক্য নেই, শুধু আকৃতিগত পার্থক্য। আকৃতিগত পার্থক্যটা থাকা স্বাভাবিক, কারণ রোভিং ফ্রেমে তো আমরা স্লাইভারকে ড্রাফট দিয়ে রোভিং বানিয়েছি। আর রোভিং আর হচ্ছে রিং ফ্রেমে আমরা রোভিং কে ড্রাফট দিয়ে হচ্ছে ইয়ার্ন বানিয়েছে। সুতরাং কিছু এইসব দিক থেকে তো আর পার্থক্য থাকার কথা না, ওই আকৃতিগত পার্থক্য ছাড়া। সুতরাং এটা আর আমরা আলাদা করে পড়বো না। রোভিং ফ্রেমের যেই কথাগুলি ছিল, যেই বিবরণগুলি ছিল, সেগুলি হচ্ছে বসিয়ে দিলেই আমাদের হয়ে যাবে। আমরা এরপরে হচ্ছে কথা বলবো যেটা সিলেকশন অফ রোলার হার্ডনেস, এটা নিয়ে হচ্ছে আমরা কথা বলবো। তো সিলেকশন অফ রোলার হার্ডনেসে যেটা, যে কোনো একটা ড্রাফটিং জোনের ক্ষেত্রে রোলার হার্ডনেস যখন আমরা সিলেক্ট করব, তখন সেটা কিভাবে সিলেক্ট করব। রোলার হার্ডনেস জিনিসটা আসলে আমার আগে বোঝা দরকার, তাহলে এই সিলেকশনটা বুঝে আসবে। রোলার হার্ডনেস বলতে এখানে কেবলমাত্র টপ রোলারকেই বোঝানো হচ্ছে, টপ রোলার। আমরা ড্রাফটিং জোনের যখন ভিডিও দেখেছি, যে আমাদের রিং ফ্রেমের ভিডিওটা যখন দেখেছি, তখন নিশ্চয়ই আমরা খেয়াল করেছি বটম রোলার হচ্ছে স্টিল রোলার হলেও এসএস ছিল, স্টেনলেস স্টিল। আর টপ রোলার কিন্তু ছিল রাবার কোটেড, অর্থাৎ এসএস এর উপরে একটা রাবারের কোটিং ছিল, বেশ ঠিক একটা লেয়ার ছিল রাবারের। সেই টপ রোলারের যেই রাবার কোট, সেই রাবারি অংশের হার্ডনেস কতটা, সেই রাবারি হার্ডনেস কতটুকু সফট বা কতটুকু হার্ড, ওই রাবারি পোর্শনটা কতটুকু সফট বা কতটুকু হার্ড, এটা বোঝানোর জন্যই হচ্ছে আমরা একটা টার্ম ব্যবহার করি। ওই টার্মটাকে বলা হয় শোর হার্ডনেস। শোর মানেটা হচ্ছে SHORE, শোর হার্ডনেস। আমি কথাটা আবারও বলি, যে টপ রোলারের যে রাবার কোট পোর্শন থাকে, সেই রাবার পোর্শনটা হচ্ছে কতটুকু সফট বা কতটুকু হার্ড, এটা মেজার করার জন্য হচ্ছে যে ইউনিট আমরা ব্যবহার করি, সেটাকে বলা হচ্ছে শোর হার্ডনেস, SHORE, শোর হার্ডনেস বলে। তো এখন এই ইস্যুটা আসলে কেন সামনে আসলো, আমরা কেন হচ্ছে রোলারের টপ রোলারের হার্ডনেস নিয়ে চিন্তা ভাবনা করবো? কারণ হচ্ছে টপ রোলারের সাথে বটম রোলারের একটা ফ্রিকশন হয়, এবং একই সাথে টপ রোলারের সাথে কিন্তু ফাইবারেরও ফ্রিকশন হয়। ফ্রিকশনের ফলে হচ্ছে টপ রোলার ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। যেহেতু ফ্রিকশন হয়, তো টপ রোলার যেহেতু রাবার কোটেড, এটা ক্ষয় হয় অনেক বেশি। ফাইবারের সাথে মেটাল ফ্রিকশন যেহেতু খুবই কম, তাই বটম রোলার আসলে খুব একটা ক্ষতিগ্রস্ত হয় না বললেই চলে, কিন্তু টপ রোলারটা যেহেতু রাবার কোটেড, সে কিন্তু খুবই ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এবং দেখা যায় কি, যে রোলারগুলি সফটার রোলার, অর্থাৎ রোলারের শর্ট হার্ডনেস ভ্যালু যদি কম হয়, রোলার যদি সফটার হয়, তাহলে এই ক্ষয়ের পরিমাণটা বেশি হয়, দ্রুত ক্ষয় হয়ে যায়। কিন্তু রোলার যদি হার্ড হয়, তাহলে দেখা যায় যে এই ক্ষয়ের পরিমাণটা অনেক কম হয় এবং টপ রোলারের লংজিভিটি বাড়ে, আমরা তাকে বেশি দিন ব্যবহার করতে পারি, আমাদের অর্থনৈতিক সাশ্রয় হয়। এর বিপরীতে দেখা যায় যে আহ, হচ্ছে যেই রোলারটা হার্ড হয়, টপ রোলার যদি হার্ড হয়, তাহলে টপ রোলারের জন্য ফাইবারকে কন্ট্রোল করাটা কঠিন হয়ে যায়।
কিন্তু টপ রোলার যদি সফট হয় তখন তার জন্য এই ফাইবারকে কন্ট্রোল করাটা হচ্ছে একটুখানি সহজ হয়। আমি যদি আবারও কথাটা বলি যে ফাইবারকে গাইড করার জন্য সফটওয়্যার রোলার বেটার। সফটওয়্যার রোলার খুব সহজেই ফাইবারকে কন্ট্রোল করতে পারে, ফাইবারকে গাইড করতে পারে। কিন্তু হার্ডার রোলার যদি হয় তাহলে হার্ডার রোলার ফাইবারকে খুব একটা গাইড করতে পারে না। কিন্তু হার্ডার রোলারের সুবিধা হচ্ছে হার্ডার রোলারের লংজিভিটি বেশি, সফটওয়্যার রোলারের লংজিভিটি কম। এজন্যই হচ্ছে আমরা মাথা ঘামাই যে হচ্ছে রোলারের হার্ডনেস কত, হার্ডনেসটা তাহলে আমি কিরকম রাখবো, আমি কি হার্ডার রোলার ব্যবহার করব ড্রাফটিং জোনে নাকি সফটওয়্যার রোলার ব্যবহার করব। এই কারণেই এই বিবেচনাটার মধ্যে আমরা চলে আসি। উত্তরটা আমরা একটু ব্যাখ্যা করে বলতে হবে। ড্রাফটিং জোনের কিছু বেসিক কথা কিন্তু আমরা আগে থেকেই জানি। আমি আবারও একটু মনে করিয়ে দিই, সেটা হচ্ছে ড্রাফটিং জোনে কিন্তু স্বাভাবিক নিয়ম হচ্ছে ব্যাক রোলার সবসময় হচ্ছে ধীরে ধীরে ঘুরবে এবং যত সামনের দিকে যাব মিডল মিডল থেকে ফ্রন্ট রোলারের কিন্তু গতি বাড়তে থাকবে। এটা একটা ইস্যু যে পিছন থেকে সামনের দিকে গেলে ড্রাফটিং জোনে রোলারের গতি বেড়ে যায়। আরেকটা ইস্যু হচ্ছে যদি আমি চিন্তা করি ফাইবারের সংখ্যা কি হবে। ব্যাক রোলারে কিন্তু যেহেতু তখনও ব্যাক রোলারে কিন্তু ড্রাফট শুরু হয় না, তাই ব্যাক রোলারে কিন্তু ফাইবারের সংখ্যা সবচেয়ে বেশি থাকে। মিডল রোলারে কিছুটা ড্রাফট হয় তো সেখানে ফাইবারের সংখ্যা কিছুটা কমে যায় এবং ফ্রন্ট রোলারে যেহেতু চূড়ান্ত ড্রাফট হচ্ছে সেখানে ফাইবারের সংখ্যা কিন্তু সবচাইতে বেশি। তাহলে সামারি হচ্ছে ড্রাফটিং জোনের ক্ষেত্রে ব্যাক রোলার গুলিতে ফাইবারের সংখ্যা বেশি কিন্তু ফাইবারের গতি কম বা রোলারের গতি কম। আর যত বেশি আমরা ব্যাক থেকে ফ্রন্টের দিকে যাই ড্রাফটিং জোনে ততই কিন্তু রোলারের গতি বাড়তে থাকে কিন্তু ফাইবারের সংখ্যা কমতে থাকে। ব্যাক রোলারে যেহেতু ফাইবারের সংখ্যা বেশি রোলারের গতি কম, ফাইবারের সংখ্যা বেশি রোলারের গতি কম, সেই ক্ষেত্রে ফাইবারের মুভমেন্টও কম থাকে। আর ফাইবারের মুভমেন্ট যেহেতু কম তাই এখানে ফাইবারকে নিয়ন্ত্রণ করতে চাওয়া বা হচ্ছে ফাইবারকে গাইড করার প্রয়োজনীয়তাও কম থাকে। ব্যাক থেকে যত সামনের দিকে যাই যেহেতু রোলারের গতিও বেড়ে যায় এবং ফাইবারের সংখ্যাও কমে আসে, তাই ফাইবারের মুভমেন্ট করার প্রবণতাটা খুব বেড়ে যায় এবং সেই ক্ষেত্রে তাদেরকে গাইড করারও প্রয়োজন বেশি হয়। অর্থাৎ পিছন থেকে যত সামনের দিকে যাব ফাইবারকে গাইড করার প্রয়োজনীয়তা তত বেড়ে যাচ্ছে আমার। আমি যদি পারতাম তাহলে হচ্ছে উপরের ৩টা রোলারেই আমরা হচ্ছে হার্ডার রোলার ব্যবহার করতাম, যেহেতু হার্ডার রোলার লংজিভিটি বেশি আমাদের সাশ্রয় হবে। কিন্তু এই যে এই কারণে যে ব্যাক জোনে অথবা ব্যাক রোলারে ফাইবারকে গাইড করার প্রয়োজনীয়তা কম, সেহেতু আমরা কেবলমাত্র ব্যাক রোলারেই হার্ডার রোলার ব্যবহার করার অবকাশ পাই। কিন্তু সামনের রোলারে যত সামনে যেতে থাকে যেহেতু ফাইবারকে গাইড করার প্রবণতা বেড়ে যাচ্ছে, সেহেতু আমরা সামনের দিকে রোলার গুলিতে আর হার্ডার রোলার ব্যবহার করতে পারি না। ধীরে ধীরে আমাকে সফটওয়্যার রোলার ব্যবহার করতেই হবে কারণ গাইডেন্সের প্রয়োজন বেশি হয়ে যায়। গাইডেন্সের প্রয়োজন কেন বেশি হয়ে যায়? কারণ হচ্ছে ফাইবারের মুভমেন্ট বেড়ে যায়। ফাইবারের মুভমেন্ট কেন বেড়ে যাচ্ছে? কারণ হচ্ছে পিছনের থেকে যত সামনে আসি রোলারের গতি বেড়ে যাচ্ছে এবং ফাইবারের সংখ্যা কমে যাচ্ছে। এইজন্যই ফাইবারের মুভমেন্ট বেড়ে যাচ্ছে। যেহেতু ফাইবারের মুভমেন্ট বেড়ে যাচ্ছে আমাকে ফাইবারকে গাইড করার প্রয়োজনীয়তা বেড়ে যাচ্ছে। আর যেহেতু ফাইবারকে গাইড করার প্রয়োজনীয়তা বেড়ে যাচ্ছে, কাজেই আমরা সামনের দিকে যত আসবো আমরা হার্ডার রোলার ব্যবহার করতে পারবো না। আমাদেরকে সফটওয়্যার রোলার ব্যবহার করতে হবে। তার মানে একটা ড্রাফটিং জোনের টপ রোলারের হার্ডনেস এর সিলেকশন কেমন হওয়া উচিত? এমন হওয়া উচিত যে ব্যাক রোলারে আমরা হচ্ছে হার্ডার রোলার ব্যবহার করব কিন্তু যত সামনের দিকে আগাবো ততই সফটওয়্যার রোলারের দিকে আমরা যাব। টপ রোলারের হার্ডনেস সিলেকশন এমনটাই হওয়া উচিত। আর এই কথাটা কেবলমাত্র হচ্ছে রিং ফ্রেমের জন্য প্রযোজ্য না, বরঞ্চ এই কথাটা হচ্ছে রোভিং ফ্রেম বা হচ্ছে কম্বার মেশিন বা ড্র ফ্রেম, হ্যাঁ, যত মেশিনের ড্রাফটিং জোন পাবো সমস্ত মেশিনের জন্যই এই সিলেকশনটা প্রযোজ্য হবে। আশা করি বুঝতে পারছো বিষয়টা। যদি না বুঝে থাকো তাহলে আমাকে প্রশ্ন করো। প্রশ্ন না থাকলে আমি পরের টপিকে চলে যাচ্ছি। আশা করছি তোমাদের প্রশ্ন নাই। তো পরের টপিক যেটা সেটা হচ্ছে ইয়ার্ন গাইডিং ডিভাইস। আমাদের রিং ফ্রেমে এমন কিছু হচ্ছে ডিভাইস আছে যারা ইয়ার্নকে গাইড করে থাকে। এরকম 3টা ডিভাইস নিয়ে আমরা এখানে সংক্ষিপ্ত আলোচনা করব। সবার প্রথম আমরা হচ্ছে যেই গাইডিং ডিভাইসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ল্যাপেট। ল্যাপেট কাকে বলে সেটা নিশ্চয়ই আমাদের মনে আছে, আমরা তারপর আবার একটু দেখিয়ে মনে করিয়ে দেই। এই যে ডিসপ্লেতে আমরা হচ্ছে যে ইয়ার্ন গাইডটাকে দেখতে পাচ্ছি,
ডিসপ্লেতে আমরা যে ইয়ার্ন গাইডটাকে দেখতে পাচ্ছি, এই ইয়ার্ন গাইড এবং ইয়ার্ন গাইডের পিছনে, যেমন এটা হচ্ছে একটা ইয়ার্ন গাইড, আর ইয়ার্ন গাইডটাকে যে ধরে রেখেছে সে হচ্ছে সাপোর্টিং আর্ম। একটা ইয়ার্ন গাইড এবং ইয়ার্ন গাইডের পিছনে আছে সাপোর্টিং আর্ম। তো সাপোর্টিং আর্ম এবং ইয়ার্ন গাইড এই দুয়ে মিলে হচ্ছে ল্যাপেট। সাপোর্টিং আর্ম এবং ইয়ার্ন গাইড এই দুয়ে মিলে হচ্ছে ল্যাপেট। তো ল্যাপেটটা হচ্ছে একটা ইয়ার্ন গাইডিং ডিভাইস। তো সাপোর্টিং আর্মের কাজ আসলে যেটা, সে ইয়ার্ন গাইডটাকে যথাস্থানে সে ধরে রাখে। যথাস্থানে ধরে রাখার যথাস্থানটা কোনটা, সেটা হচ্ছে ঠিক স্পিন্ডেলের অক্ষ বরাবর। আমরা নিশ্চয়ই স্পিন্ডেলকে চিনেছি গত ক্লাসে। তো স্পিন্ডেলের ঠিক মাঝ অক্ষ বরাবর, অক্ষ তো স্পিন্ডেলের মাঝ বরাবরই থাকবে, ঠিক সেই অক্ষ বরাবর হচ্ছে ইয়ার্ন গাইডটাকে থাকতে হবে। আর ইয়ার্ন গাইডটাকে এই জায়গাটায় নিয়ে আসে হচ্ছে এই সাপোর্টিং আর্ম। সাপোর্টিং আর্ম এবং ইয়ার্ন গাইড এই দুয়ে মিলে হচ্ছে ল্যাপেট। তো ল্যাপেট নিয়ে আলোচনা আমাদের আগে হয়ে গেছে, আমি শুধু আবারও নতুন করে বললাম যে এই ল্যাপেটটাই হচ্ছে ইয়ার্ন গাইডিং ডিভাইস। এখানে ওটা বোঝানো হচ্ছে যে এটা স্পিন্ডেল, ঠিক স্পিন্ডেলের অক্ষ বরাবর ইয়ার্ন গাইডটাকে থাকতে হবে, আর এই ইয়ার্ন গাইডের ঠিক পাশেই হচ্ছে আমাদের সাপোর্টিং আর্ম। মাঝখানেরটা নিয়ে সবার শেষে কথা বলবো। আমরা পরের 3 নম্বরটাতে চলে যাই, যেটাকে বলা হয় সেপারেটর। সেপারেটর আমরা দেখেছি কিন্তু মুখে বলি নাই যে এটা সেপারেটর, এখন দেখাই দিব এবং তার কাজ সম্পর্কেও কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এখানে আমরা হচ্ছে বেশ কিছু রিং প্যাকেজ দেখতে পাচ্ছি, এবং আমরা হচ্ছে নিশ্চয়ই জানি যে আমরা যদি চিন্তা করি যে ইয়ার্ন ড্রাফটিং জোন থেকে কিভাবে প্যাকেজে আসে, আমরা যদি উপর থেকে নিচে চিন্তা করি, তাহলে ড্রাফটিং জোন থেকে ইয়ার্ন বের হয়ে সবার প্রথম আসে এই যে ইয়ার্ন গাইড, এই ইয়ার্ন গাইডে আসে, এবং এরপর নিচে ট্রাভেলারে যায়, ট্রাভেলার থেকে তারপরে ইয়ার্নের প্যাকেজে যায়। আমি আবারও বলি, ড্রাফটিং জোন থেকে বের হয়ে ইয়ার্নটা প্রথমে আসে হচ্ছে ইয়ার্ন গাইডে, ইয়ার্ন গাইড থেকে চলে যায় ট্রাভেলারে, এবং ট্রাভেলার থেকে পরবর্তীতে সে চলে আসে হচ্ছে ইয়ার্নের প্যাকেজে। তো এই স্যার অবস্থা ইউজ না করলে স্যার সমস্যাটা কি হবে স্যার? এটা কি বাতাসে ফ্রিকশনে ছিঁড়ে যেতে পারে এমন? কোনটা বলো তো? স্যার এই যে ট্রাভেলারটা যে আমরা ইউজ করলাম, এটা যদি না ইউজ করে আমি স্যার ডাইরেক্ট পেঁচাই দেই। না, ট্রাভেলার হচ্ছে টুইস্টিং এলিমেন্ট। ট্রাভেলার যদি মানে আমি ব্যবহার না করি তাহলে টুইস্ট দেয়া হবে না, এবং টুইস্ট না দিলে তো ইয়ার্নই হবে না। ট্রাভেলার তো টুইস্টিং এলিমেন্ট। জি স্যার। আচ্ছা, তো ট্রাভেলার ব্যবহার না করলে কিন্তু মানে মেশিন বেকার, মেশিনে ইয়ার্নই হবে না। যদিও সম্ভবত ট্রাভেলার হচ্ছে রিং ফ্রেমের সবচেয়ে কম দামি কম্পোনেন্ট, কিন্তু এটার ভূমিকাটাই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। জি স্যার। তো এখন যখন ট্রাভেলার এবং হচ্ছে প্যাকেজের এই এই ইয়ার্ন গাইড এবং ট্রাভেলার, এই দুইটা জায়গা যদি আমরা চিন্তা করি, তাহলে ইয়ার্ন গাইড হয়ে ট্রাভেলারে আসে, এবং ট্রাভেলার কিন্তু রিং এর উপর দিয়ে এরকম ঘুরতে থাকে, গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম। তো এই অবস্থা হয় ইয়ার্নটার। আমি তোমাদেরকে একটু দেখাই। মনে করি এটা হচ্ছে ইয়ার্ন গাইড বাম হাত, ডান হাত হচ্ছে ট্রাভেলার, এরকম। মাঝপথে কি হয়, ট্রাভেলারটা হচ্ছে এরকম ঘুরতে থাকে, ইয়ার্নটাকে নিয়ে এরকম ঘুরতে থাকে। আচ্ছা, যখন সে এরকম করে ঘুরতে থাকবে, এরকম করে সে হচ্ছে ঘুরতে থাকবে, তো এই ঘূর্ণনের গতি যদি বেশি হয়ে যায়, বেশি হলে তখন এই ঘোরার বিষয়টা এরকম হবে, যে এরকম এরকম করে হচ্ছে, মনে করে আমার এই বাম হাতটা হচ্ছে ইয়ার্ন গাইড, আর ডান হাত হচ্ছে ট্রাভেলার। তো ইয়ার্ন গাইড স্থির, কিন্তু ট্রাভেলার কিন্তু এরকম ঘুরছে। এই যে ট্রাভেলার এরকম ঘুরছে, ট্রাভেলার যদি ঘুরে তখন ইয়ার্নটা কিন্তু এরকম একটা বেলুন ফর্ম হবে, এবং এই বেলুন ফর্ম করে সে ঘুরতে থাকবে, এরকম একটা বেলুন ফর্ম করবে ট্রাভেলার যদি ইয়ার্নটাকে ঘুরে। আমি এরকম একটা বেলুন ফর্ম করছি, এবং যত দ্রুত গতিতে ট্রাভেলারটা হচ্ছে ঘুরতে থাকবে, এই বেলুনের আকৃতি কিন্তু তত বাড়বে। হ্যাঁ, আস্তে আস্তে যদি ঘুরতো তাহলে বেলুনটা ছোট হতো, কিন্তু যখন সে যত দ্রুত গতিতে ঘুরবে ততই কিন্তু আমার বেলুনটা হচ্ছে বড় হবে। এই বেলুন তৈরি হওয়া মানেই কিন্তু স্বাভাবিক ইয়ার্ন যেই পরিমাণ জায়গা দখল করে, একটা বেলুন কিন্তু তার চেয়ে অনেক বেশি পরিমাণ জায়গা দখল করে। বেলুন বড় হলে আমাদের কি সমস্যা? এই ভিডিওতে খেয়াল করো, যদি এই প্যাকেজের বেলুনটা হচ্ছে পাশের প্যাকেজের বেলুনের সাথে সংঘর্ষে লিপ্ত হয়, তাহলে কিন্তু দুটা ইয়ার্নই ব্রেক করতে পারে। বা ধরা যাক যে কোনো একটা ইয়ার্ন যদি ব্রেক করেও, সেই ব্রেক হয়ে যাওয়া ইয়ার্নটা করবে কি, পার্শ্ববর্তী বেলুনের সাথে গিয়ে সেটাকেও ছিঁড়ে ফেলার চেষ্টা করবে, অর্থাৎ ছিঁড়ে যেতে পারে আর কি। তো এই সমস্যাকে এড়াতে চাইলে, অর্থাৎ একটা বেলুন আরেকটা বেলুনের সাথে সংঘর্ষে লিপ্ত হবে না, এই সমস্যাকে যদি এড়াতে চাই, কি বুদ্ধি করা যেতে পারে? ধরা যাক আমার মাথায় যেটা সবার প্রথম মনে করো চলে আসলো, যাচ্ছে এমন যদি করি
যেহেতু একটা বেলুন আরেকটা বেলুনের সাথে সংঘর্ষে লিপ্ত হওয়ার আশঙ্কা, তাহলে আমরা প্যাকেজগুলিকে দূরে, দূরে সরায় দেই। এটা একটা বুদ্ধি হতে পারে যে প্যাকেজগুলিকে আমি দূরে, দূরে সরায় দিলাম। কিন্তু প্যাকেজগুলিকে আসলে দূরে, দূরে সরায় দেওয়াটা ভালো একটা খুব একটা ভালো চিন্তা না। ভালো চিন্তা না এই কারণে, আ আমি একটু লম্বা করে ব্যাখ্যা করি যে কেন ভালো চিন্তা না। কারণটা হচ্ছে আমাদের এখানে মাত্র ৬ টা স্পিন্ডল দেখতে পাচ্ছি। আমাদের ল্যাবের মেশিনে যেটা ল্যাব টাইপ মেশিন ওখানেও ৬ টা স্পিন্ডল। সাধারণত ল্যাব টাইপ মেশিনগুলিতে স্পিন্ডল খুব কম থাকে। কিন্তু ইন্ডাস্ট্রিয়াল মেশিনগুলিতে কিন্তু হচ্ছে স্পিন্ডল সংখ্যা অনেক বেশি। যেমন হতে পারে ১০০০, ১২০০, ১৬০০ এমনকি ১৮০০ প্লাস। আমি ১৮০০ প্লাস মেশিনের কথা বাদই দিলাম। আমি মনে করো ধরে নিলাম হচ্ছে ১০০০ স্পিন্ডল একটা রিং ফ্রেমে। ইন্ডাস্ট্রিয়াল মেশিনে হচ্ছে মেশিনের ২ দিকেই স্পিন্ডল থাকে। এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি মেশিনের কেবলমাত্র সামনের দিকে স্পিন্ডল। আ ইন্ডাস্ট্রিয়াল মেশিনে কিন্তু আ ডান সাইডে বাম সাইডে ২ দিকেই হচ্ছে স্পিন্ডল থাকবে। তাহলে যদি মেশিনে ১০০০ স্পিন্ডল হয় তাহলে এক সাইডে ৫০০ আরেক সাইডে ৫০০। এভাবে হচ্ছে স্পিন্ডল গুলি ২ সারিতে বসানো থাকবে। এখন এই ৫০০ করে যখন হচ্ছে ২ সাইডে স্পিন্ডল বসানো থাকে, তাহলে মনে করো আমি একটা স্পিন্ডল থেকে আরেকটা স্পিন্ডলের দূরত্ব যেহেতু বেলুন তৈরি হচ্ছে অনেক বড় জায়গা নিয়ে করলাম কি, আ মনে করো অল্প, ধরা যাক ১০ মিলিমিটার করেও যদি বাড়ায় দেই, ১০ মিলিমিটার করেও যদি একটা স্পিন্ডলের সাথে আরেকটা স্পিন্ডলের দূরত্ব বাড়ায় দেই, ১০ মিলিমিটার কিন্তু খুবই অল্প। আমার এই ফোনের থিকনেসই মনে হয় ১২-১৩ মিলিমিটার হয়ে যাবে। তো ১০ মিলিমিটার করেও যদি বাড়ায় দেই, তাহলে ৫০০ স্পিন্ডেলের জন্য আমার ৫০০ ইনটু ১০ ৫০০০ মিলিমিটার জায়গা বেশি লাগবে। অর্থাৎ ৫ মিটার জায়গা বেশি লাগবে প্রতি ১০০০ স্পিন্ডেলের জন্য। ৫ মিটার জায়গা বেশি লাগবে। একটা আ হচ্ছে একটা মেশিনে যদি এরকম ৫ মিটার জায়গা বেশি লাগে, আ তোমার কিন্তু হচ্ছে আ ধরা যাক তোমার এরকম মেশিন আছে মনে করো ৫০,০০০ স্পিন্ডেল। ৫০ টা রিং ফ্রেম তোমার ৫০,০০০ স্পিন্ডেল। ৫০,০০০ স্পিন্ডেলের স্পিনিং মিল খুবই এভেইলেবল। তো কারো যদি এরকম ৫০,০০০ স্পিন্ডেল থাকে তাহলে তার আ প্রতি ১০০০ স্পিন্ডেলের জন্য যদি ৫ মিটার জায়গা বেশি লেগে যায়, তাহলে কিন্তু তার প্রায় হচ্ছে আ তোমার কত ৫ ইনটু ৫০ ২৫০ মিটার জায়গা তার বেশি লাগে। ২৫০ মিটার জায়গা কিন্তু বিশাল জায়গা। শুনে মনে হচ্ছে ২৫০ মিটার। কিন্তু আসলে ২৫০ মিটার বিশাল জায়গা। ১ কিলোমিটারের ৪ ভাগের ১ ভাগ। একটা ফ্যাক্টরির জন্য ২৫০ মিটার জায়গা মানে অনেক। প্রচুর স্পিনিং মিল আমাদের বাংলাদেশে আছে যাদের স্পিন্ডল সংখ্যা ১,০০,০০০। ঠিক আছে? তাদের কিন্তু তাহলে জায়গা বেশি লাগবে কত? প্রায় মানে ০.৫ কিলোমিটার জায়গা তাদের বেশি লাগবে। শুধুমাত্র প্রত্যেকটা স্পিন্ডলে যদি আমি ১০ মিলিমিটার করে জায়গা বাড়ায় দিই। ১০ মিলিমিটার যে এটুক জায়গা। এই অল্প। তাহলে বোঝা যাচ্ছে যে আ আমাদের যদি এটা চিন্তা করি যে বেলুন বড় হচ্ছে, আমরা কি করব বেলুনের সংঘর্ষ এড়ানোর জন্য? আমরা হচ্ছে প্যাকেজগুলিরে দূরে, দূরে সরায় দিব। এটা ভালো একটা বুদ্ধি না। এটা করাও হয় না তাই। যেটা করা হয় এদের মাঝখানে দেয়াল তৈরি করে দেয়া হয়। এই যে এটা একটা দেয়াল, এটা একটা দেয়াল, এটা একটা দেয়াল। এই দেয়ালগুলিকে বলা হচ্ছে ববিন সেপারেটর। রিং ববিন সেপারেটর। প্রত্যেকটা রিং ববিনকেই এরকম পাশাপাশি ২ টা সেপারেটরের মাঝখানে রেখে দেওয়া হয়। যাতে করে একটা বেলুন আরেকটা বেলুনের সাথে সংঘর্ষে লিপ্ত না হতে পারে। এবং স্পিন্ডল গুলিকে যতটুকু সম্ভব কাছাকাছি রেখে দেওয়া হয় যেন আমার মেশিনের আ স্পেস কনজাম্পশন কম হয়। আশা করি বুঝতে পারছো ববিন সেপারেটরের কাজ কি। তো ববিন সেপারেটরের পরে ৩ নম্বর হচ্ছে আমরা যে কম্পোনেন্ট এর কথা বলব, এটার নামটা আমি পরে বলি। এটার প্রয়োজনটা কি সেটা আগে ব্যাখ্যা করার চেষ্টা করি। আ আমরা মাত্রই হচ্ছে বেলুনের কথা বলেছি যে বেলুন তৈরি হয় কোত্থেকে কোথায়? এই ইয়ার্ন গাইড থেকে শুরু করে ট্রাভেলার পর্যন্ত। এই জায়গার মধ্যে হচ্ছে আমাদের একটা তোমার এই বেলুন তৈরি হয়। আমি একটু যেমন এখানে একটা প্যাকেজ দেখা যাচ্ছে। ও দিয়ে হচ্ছে এখানে বোঝানো হচ্ছে ইয়ার্ন গাইড এবং এখানে ট্রাভেলার। আর তো এর মধ্যে তার মানে তৈরি হবে যদি আমি আ এই মনে করো একটা ফুল সাইজ বেলুন আমি আঁকার চেষ্টা করি। যদি এই মনে করো এটা একটা ফুল সাইজ বেলুন। যে এতটুকু জায়গা জুড়ে একটা বেলুন তৈরি হওয়ার কথা ছিল। এই মনে করি এরকম একটা বেলুন হওয়ার কথা ছিল। এরকম একটা বেলুন হওয়ার কথা ছিল। আ তো বেলুন যখন বড় হয়, একটা বেলুন যত বড় হতে থাকে, ধরা যাক আমি এরকম যদি হাতে ২ টা রশ্মি নিয়ে এরকম ঘুরাতে থাকি, এই যে এরকম ২ টা রশ্মি নিয়ে যদি এরকম ঘুরাতে থাকি, বেলুনটা বড় হয়ে গেছে।
তো এই বেলুন যখন তুমি নিজেও যদি একটা রশি নিয়ে এরকম ঘুরাইতে থাকো, তাহলে খেয়াল করবা কি এই ২ হাতের এইখানে কিন্তু টেনশনটা বেশি লাগবে। তুমি যত জোরে ঘুরাবা বেলুন তত বড় হবে এবং ২ হাতের এখানে কিন্তু টেনশনটা এই তোমার এই ২ হাতে যে ধরে রেখেছো টেনশনটা কিন্তু বাড়বে। তুমি নিজে এই বেশি টেনশনটা মানে হচ্ছে অনুভব করবা আরকি। টেনশন কিন্তু বেড়ে যাবে ২ প্রান্তে। তো ইয়ার্নের ক্ষেত্রেও তাই ইয়ার্নকে নিয়ে যখন এরকম বেলুন তৈরি হতে থাকে তখন টেনশন তৈরি হয়। আর এই টেনশন যদি বেশি হয়ে যায় তখন কিন্তু ইয়ার্ন ব্রেক হওয়ার একটা সম্ভাবনা থাকে। সুতরাং অধিক বড় বেলুন তৈরি হলে এখানে একটা সম্ভাবনা থাকে যে আমরা তো ববিন সেপারেটর দিয়ে পাশাপাশি ২ টা বেলুনের সংঘর্ষ হওয়াকে এড়াইতে পারলাম। কিন্তু বেলুন যত বড় হয় তত কিন্তু আরেকটা সমস্যা হয় যে হচ্ছে ইয়ার্নের টেনশনও বৃদ্ধি পায়। তো ইয়ার্নের টেনশন অতিরিক্ত বৃদ্ধি পেলে ইয়ার্নটা ব্রেক করার সম্ভাবনা থাকে। তো এই জিনিসটাকে এড়ানোর জন্য যেটা করা হয়, সিম্পল একটা মেটাল রিং ব্যবহার করা হয়। গোলাকৃতির একটা মেটাল রিং ব্যবহার করা হয়। আ যেটা আমরা হচ্ছে দেখতে পাচ্ছি হচ্ছে এই যে এইখানে এই একটা গোলাকার রিং, এই একটা গোলাকার রিং, এই একটা গোলাকার রিং বসায় দেওয়া হয় মেশিনে। এই যে এখানে একটা প্রত্যেকটা প্যাকেজে দেখা যাচ্ছে এখানে একটা গোলাকার রিং বসায় দেওয়া হচ্ছে। আর আমাদের এই ডায়াগ্রামে এটা দিয়ে হচ্ছে রিং এর সাইড ভিউ বোঝানো হচ্ছে। তো যখন একটা রিং বসায় দেওয়া হয় তখন কিন্তু ইয়ার্নটা আর ফ্রিলি বেলুনটা বড় হতে পারে না। কারণ ইয়ার্নটা তখন এই রিং এর মাঝখান দিয়ে এসে তারপরে ট্রাভেলারে আসে। তো রিং এর কারণে এই রিংটার কারণে তখন বেলুনটা বড় হতে পারে না। বেলুনটা হচ্ছে ছোট, ছোট ২ টা সাব বেলুনে এই যে এটা একটা বেলুন আর নিচে এটা একটা বেলুন। ছোট, ছোট ২ টা সাব বেলুনে বিভক্ত হয়ে যায়। এই গোলাকার রিংটা যেহেতু বেলুনের আ আকৃতিকে নিয়ন্ত্রণ করে তাই এটাকে বলা হয় হচ্ছে বেলুন কন্ট্রোল রিং। তো এই বেলুন কন্ট্রোল রিংটা করে কি এই ইয়ার্নের আকৃতিটাকে আ সরি হ্যাঁ, এই বেলুনের আকৃতিটাকে হচ্ছে নিয়ন্ত্রণ করে। যে বেলুনটা বড় না হয়ে ছোট ২ টা সাব বেলুনে পরিণত হয়। যেহেতু বেলুনটা এখানে ছোট তাই ইয়ার্নের উপরে হচ্ছে টেনশনের পরিমাণও কমে যায় এবং আ টেনশনের কারণে ইয়ার্নের ব্রেকেজ হয়ে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকখানি কমে যায়। বেলুন কন্ট্রোল রিং এর এটা হচ্ছে সুবিধা। কিন্তু বেলুন কন্ট্রোল রিং এর একটা ছোট্ট অসুবিধা আছে। যদিও এখানে বেলুনের সাইজটা রিডিউস হয়ে টেনশন কমে গেছে কিন্তু আ এখানে কিন্তু আবার নতুন করে আরেকটা সমস্যা তৈরি হয়ে যায়। সেটা হচ্ছে ইয়ার্নের সাথে বেলুন কন্ট্রোল রিং এর ফ্রিকশন এর পরিমাণটা বেড়ে যায়। এটা একটা নতুন বিপদের তৈরি করে। কারণ এই ফ্রিকশনটা যখন তৈরি হয় ক্রমাগত ইয়ার্নের সাথে এই বেলুন কন্ট্রোল রিং এর যখন ফ্রিকশন হয়, আমরা জানি যে ফ্রিকশন হলে ফ্রিকশনাল হিট তৈরি হয়। আ সেই ক্ষেত্রে যদি yarn-এর মধ্যে ফাইবার কনটেন্ট যদি এরকম হয় যে এটা মনে করো আমরা পলিয়েস্টার ফাইবার ব্যবহার করছি বা নাইলনের ব্যবহার তো আসলে খুবই কম অ্যাপারেলে। সাধারণত পলিয়েস্টারটাই আমরা ব্যবহার করি। তো ধরা যাক এই ধরনের ফাইবারগুলি যখন আমরা ব্যবহার করি যেগুলি হিটের এগেইনস্ট এ খুব সহজেই আ ক্ষয়প্রাপ্ত হয়। তো সেই সমস্ত ফাইবার গুলি কিন্তু এই ফ্রিকশনাল হিট এর কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে। এরকম হবে না যে একদম মানে গলে পানি হয়ে গেল, এরকম হবে না। কিন্তু যেটা হতে পারে ইয়ার্ন এর মধ্যে আ এই এই আ এই ধরনের ফাইবার গুলি যখন থাকবে যেমন ধরা যাক পলিয়েস্টার আমরা খুবই বেশি ব্যবহার করি। এরা তখন হচ্ছে কিছু, কিছু ফাইবার মেল্ট হয়ে যেতে পারে এবং ওইটা গলে পানি না হয়ে গেলেও মেল্ট স্পট দেখা যাবে। একটু পোড়া, পোড়া দাগ দেখা যেতে পারে। যদি আমরা পলিয়েস্টার ফাইবারের হচ্ছে পরিমাণ এখানে বেশি থাকে। তবে সেক্ষেত্রে আমরা কি করব? তখন কি আমরা বেলুন কন্ট্রোল রিং কে সরায় দিয়ে বেলুনটাকে বড় করে ইয়ার্ন ব্রেকেজের সম্ভাবনাকে বাড়ায় দিব? না, তখন সেটা করা হয় না। কিন্তু যেটা করা হয় স্পিন্ডল আরপিএম কে কমায় নিয়ে আসা হয় বা সোজা কথায় প্রোডাকশন স্পিড কে একটু কমায় দেওয়া হয়। প্রোডাকশন স্পিড কে কমায় দিলে ইয়ার্নের সাথে আ এই তোমার হচ্ছে যে বেলুন কন্ট্রোল রিং তারও ফ্রিকশন কমে আসে এবং ফ্রিকশনাল হিটও কমে আসে। সুতরাং মেল্ট স্পটটা পরবর্তীতে আর দেখা যায় না। এই আরকি হচ্ছে সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়। এই মোটামুটি আমার পক্ষ থেকে ইয়ার্ন গাইডিং ডিভাইস এর কথাবার্তা। আমরা ৩ টা ইয়ার্ন গাইডিং ডিভাইস নিয়ে কথা বলেছি। একটা হচ্ছে ১ম এ ল্যাপেট, তারপরে আমরা কথা বলেছি সেপারেটর, তারপরে আমরা কথা বলেছি হচ্ছে বেলুন কন্ট্রোল রিং। এই হচ্ছে মোটামুটি ৩ টা। বেলুন কন্ট্রোল রিং এর ক্ষেত্রে আমরা তার সুবিধাও ব্যাখ্যা করেছি এবং একটা অসুবিধার কথাও বলেছি। আর সেই অসুবিধাটার সমাধান নিয়েও আমরা কথা বলেছি। এখান থেকে কোনো প্রশ্ন থাকলে করতে পারো। প্রশ্ন না থাকলে আমরা পরের টপিকে চলে যাব। প্রশ্ন থাকলে করো। আমরা হচ্ছে আ ৫ এর পরে আমরা কথা বলেছি ৬ নিয়ে। এরপরে ৭, ৮, ৯ এই ৩ টা টপিক হচ্ছে আমরা স্কিপ করেছি। তারপর আমরা চলে এসেছি হচ্ছে নাম্বার ১০ এ। ১০ এর পরে এখন আমরা হচ্ছে আ ১১ নিয়ে কথা বলব। ১১ নিয়ে আমরা কথা বলব।
আচ্ছা। একটা রিং এর বিষয়ে আমরা কিছু আলোচনা করব এখন। যে আমরা জানি যে আমাদের টুইস্টিং মূলত হয় হচ্ছে ট্রাভেলার এর মাধ্যমে এবং ট্রাভেলারটা হচ্ছে সে রিং এর উপর দিয়ে চলাফেরা করে। তো এই রিং ট্রাভেলার তাদের মধ্যকার যে সম্পর্ক এটা কিন্তু আমাদের ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং এর জন্য খুবই জরুরি। তো যেমন এখানে আমরা বাম দিকে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। এখানে একটা রিং বোঝা যাচ্ছে এবং রিং এর উপরে ট্রাভেলার আর এই যে একটা ইয়ার্ন ও কিন্তু এখানে দেখা যাচ্ছে। আর রিংটা কিন্তু অবশ্যই গোলাকার। এখানে একটুখানি ঝাপসা, ঝাপসা দেখা যাচ্ছে ছবি তোলার কারসাজির কারণে। কিন্তু আমরা তো জানি যে রিংটা গোলাকার হয়। মাঝখানের ছবিটাতে আমরা একটা হচ্ছে তোমার ক্রস সেকশন দেখতে পাচ্ছি। উপরেরটা হচ্ছে ট্রাভেলার, মাঝখানে গোল বৃত্তটা হচ্ছে ইয়ার্ন এবং এই যে টি শেপের হচ্ছে যে ক্রস সেকশনটা দেখা যাচ্ছে এটা হচ্ছে রিং এর ক্রস সেকশন। আমরা যদি রিংটাকে মাঝ বরাবর কেটে ফেলে তারপর হচ্ছে প্রস্থচ্ছেদটা দেখার চেষ্টা করি তাহলে সেটা দেখতে এরকম টি এর মতো হবে। এই টি এর মতো যে মাথাটা, এই মাথার উপরেই হচ্ছে ট্রাভেলারকে বসানো হয় এবং এই টি এর মতো যে মাথাটা এটাকে বলা হয় হচ্ছে ফ্লেঞ্জ। FLANGE এটাকে বলা হচ্ছে ফ্লেঞ্জ। রিং এর ফ্লেঞ্জ। এই টি এর মতো মাথাটাকে বলা হয় ফ্লেঞ্জ। এবং এই টি এর মতো মাথার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যেই দূরত্ব এইটুকুকে বলা হয় হচ্ছে ফ্লেঞ্জ উইডথ। এই ফ্লেঞ্জের এক মাথা থেকে অপর মাথা পর্যন্ত যতটুকু দূরত্ব বা উইডথ এই প্রস্থটাকে বলা হয় হচ্ছে ফ্লেঞ্জ উইডথ। এবং এই ফ্লেঞ্জ উইডথ কত এটা দিয়ে একটা রিং এর ডাইমেনশনকে যাচাই করা যায়। যে ফ্লেঞ্জ উইডথ হতে পারে ৩ মিলিমিটার, ফ্লেঞ্জ উইডথ হতে পারে ৩.৫ মিলিমিটার বা ৪ মিলিমিটার এই ধরনের ফ্লেঞ্জ উইডথ ডিফার করতে পারে। আর ফ্লেঞ্জ উইডথ ছাড়াও রিং এর ডাইমেনশনকে প্রকাশ করার জন্য আরো একটা হচ্ছে মাধ্যম ব্যবহার করা হয়। সেটা হচ্ছে রিং এর ডায়ামিটার। অর্থাৎ রিং এটা ডায়ামিটার কতটুকু? রিং যেহেতু একটা সার্কুলার জিনিস তাই এর নিশ্চয়ই একটা ডায়ামিটার আছে। তো রিং এর ডায়ামিটারটাকেও হচ্ছে একটা রিং এর ডাইমেনশনকে প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়। ঠিক যেমন আমরা একটা ফোনের যদি ডাইমেনশন, একটা মোবাইল ফোনের ডাইমেনশন যদি প্রকাশ করি, আমরা কিন্তু এটা ব্যবহার করি যে এই ফোনটার থিকনেস কত, তারপর হচ্ছে ফোনের ডিসপ্লে হচ্ছে কত ইঞ্চ। হ্যাঁ? এই যে সমস্ত জিনিস দিয়ে আমরা হচ্ছে একটা ফোনের ডায়ামিটারকে প্রকাশ করি। ডায়ামিটার না ডাইমেনশনকে প্রকাশ করি। তো ঠিক তেমনি ভাবে হচ্ছে রিং এর ক্ষেত্রেও ২ টা জিনিস দিয়ে ডাইমেনশন প্রকাশ করা হয়। একটা হচ্ছে তার ফ্লেঞ্জ উইডথ কত এবং আরেকটা হচ্ছে রিং এর ইন্টারনাল ডায়ামিটার কত। দেখো আমি কিন্তু ডায়ামিটারের ক্ষেত্রে বলেছি ইন্টারনাল ডায়ামিটার। তার মানে একটা রিং এর ইন্টারনাল ডায়ামিটারও আছে, এক্সটার্নাল ডায়ামিটারও আছে। ইন্টারনাল ডায়ামিটার কোনটাকে বলবো? ইন্টারনাল ডায়ামিটার হচ্ছে এই যে রিং এর ভিতরের সারফেস থেকে, এই যে এখান থেকে রিং এর ইন্টারনাল সারফেস থেকে এর আগের ইন্টারনাল সারফেস। যদিও বাম দিকের ইন্টারনাল সারফেসটা তো আমরা এই ভিউ থেকে দেখতে পাচ্ছি না। কিন্তু আশা করি তোমরা বুঝতে পারছো যে এটার ভিতরের ডায়ামিটার কতটুকু সেটা হচ্ছে ইন্টারনাল ডায়ামিটার। আর এই প্রান্তটা থেকে অর্থাৎ এই যে এক্সটার্নাল ডায়ামিটার কিন্তু ইন্টারনাল ডায়ামিটারের চাইতে অনেক বেশি হবে। কারণ রিং এর নিচের প্রান্তটা একটু তোমার প্রশস্ত থাকে। এখানেও বোঝা যাচ্ছে যে রিং এর আ বাইরের প্রান্তটা একটু হচ্ছে প্রশস্ত থাকে। তো এক্সটার্নাল ডায়ামিটারের চাইতে ইন্টারনাল ডায়ামিটারটাই আমাদের দরকার এবং সেটাই হচ্ছে ডাইমেনশন এর জন্য প্রকাশ করা হয়। তাহলে কোন একটা রিং এর ডাইমেনশনকে আমরা যদি প্রকাশ করতে চাই, আমরা এখানে ২ টা আ তথ্য ব্যবহার করি। একটা হচ্ছে রিং এর ফ্লেঞ্জ উইডথ কত, এটাকে F দিয়ে প্রকাশ করা হয়। ফ্লেঞ্জের এক মাথা থেকে আরেক মাথা। আরেকটা হচ্ছে রিং এর ইন্টারনাল ডায়ামিটার। সেটাকে D দিয়ে প্রকাশ করা হয়। আমাদের বইতে আমরা হচ্ছে 3.6.2 ক্লেন এর বইতে এই চ্যাপ্টার যদি খুলি তাহলে আমরা সেখানে দেখব যে রিং এর হচ্ছে ইন্টারনাল ডায়ামিটার এবং হচ্ছে রিং এর তোমার হচ্ছে ফ্লেঞ্জ উইডথ এই ২ টা কত হতে পারে সেই সম্পর্কে কিছু আইডিয়া আমাদেরকে দেয়া হয়েছে। আ এবং আমরা কিছুক্ষণ আগেই আমরা আরেকটা জিনিস পড়েছি সেটা হচ্ছে যে এই যে টি শেপের যে ফ্লেঞ্জটা এই ফ্লেঞ্জের উপরেই কিন্তু হচ্ছে আমরা ট্রাভেলারকে বসাই। এই যে ফ্লেঞ্জটা আমরা দেখতে পাচ্ছি, এই ফ্লেঞ্জের উপরেই কিন্তু আমরা হচ্ছে এরকম করে ট্রাভেলারটাকে হচ্ছে বসায় দেই। তো ট্রাভেলারকে যখন আমরা বসাই তখন খেয়াল করে দেখো আমরা ফিগার নাম্বার 30 তে হচ্ছে ২ ধরনের ট্রাভেলার ছবি দেয়া আছে। একটা ট্রাভেলারের ক্ষেত্রে দেখো কেবলমাত্র উপরের দিকে হচ্ছে টি শেপের ফ্লেঞ্জ দেয়া। আর নিচের ছবিটায় কিন্তু ২ উপরে এবং নিচে ২ জায়গাতেই হচ্ছে টি শেপের ফ্লেঞ্জ দেয়া আছে। উপরের ট্রাভেলারটাকে আমরা বলি সিঙ্গেল সাইডেড ট্রাভেলার। যেহেতু টি শেপ ফ্লেঞ্জ মাত্র একটা। আর নিচের ট্রাভেলারকে আমরা বলবো হচ্ছে টু সাইডেড রিং।
সরি, আমি বোধহয় এর আগে একটু ভুল বলে ফেলছি। উপরের রিংটাকে আমরা বলি হচ্ছে সিঙ্গেল সাইডেড রিং। যেহেতু টি শেপের ফ্লেঞ্চ মাত্র একটাই উপরের দিকেই আছে। আর নিচের রিংটাকে আমরা বলি হচ্ছে টু সাইডেড বা ডাবল সাইডেড রিং। কারণ সেখানে হচ্ছে টি শেপের ফ্লেঞ্চ ২ টা। ডাবল সাইডেড রিং ব্যবহার করার উদ্দেশ্য ছিল, এটা ভাবা হয়েছিল সবার ১ম যুগে, যে ডাবল সাইডেড রিং এর সুবিধা হচ্ছে, মনে করো আমি একটা ফ্লেঞ্চ নিচে দিয়ে যেকোনো একটা ফ্লেঞ্চ উপরে দিলাম। তো উপরে ফ্লেঞ্চটা চলতে যখন রিং আর ট্রাভেলার এর ফ্রিকশন এর ফলে সেটা হচ্ছে ক্ষতিগ্রস্ত হবে, তখন আমরা রিংটাকে উল্টায় দিব। উল্টায় দিলে কি হবে? এই ক্ষয়প্রাপ্ত ফ্লেঞ্চটা নিচে চলে যাবে এবং অব্যবহৃত যে ফ্লেঞ্চ ছিল সেটাকে উপরের দিকে উঠায় দিব। তাতে করে সুবিধা কি? একটাই রিং আমরা কিন্তু ২ বার ব্যবহার করতে পারছি। মানে দ্বিগুণ সময় ব্যবহার করতে পারছি। এইজন্য ১ম যুগে হচ্ছে সিঙ্গেল সাইডেড রিং এর চাইতে ডাবল সাইডেড রিং এর বা টু সাইডেড রিং এর ব্যবহার অনেক বেশি ছিল। কিন্তু কিছুদিন পরে যে জিনিসটা টের পাওয়া গেল সেটা হচ্ছে আ যে ডাবল সাইডেড রিং দিয়ে আসলে বেশি একটা সুবিধা পাওয়া যায় না। কারণ শুরুতে ধারণা করা হয়েছিল যে আমরা ধরা যাক উপরের ফ্লেঞ্চটা ব্যবহার যতদিন করব, নিচের ফ্লেঞ্চটা বোধহয় অক্ষত থাকবে। কিন্তু আসলে সেটা হয় না। কারণ মেশিনের ভাইব্রেশন এর ফলে আম আ এই নিচের যেই লোয়ার সাইডের যেই আ আ ফ্লেঞ্চ ছিল সেটাও একটু ক্ষতিগ্রস্ত হয়ে যায়, ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। আবার একই সাথে হচ্ছে ময়েশ্চার এর ফলে, এনভায়রনমেন্ট এর ময়েশ্চার এর ফলে হচ্ছে এই নিচের যে রিং সেটাও হচ্ছে মরিচা পড়ে যায় কিছুটা। সোজা কথায় অক্ষত থাকে না। আমরা যতটা ভেবেছিলাম যে এটা ব্যবহারের উপযুক্ত থাকবে, এতটা অক্ষত থাকে না। তো দেখা যায় যে আমরা আসলে আ ডাবল সাইডেড রিং থেকে খুব একটা যে বাড়তি সুবিধা পাই এরকম হয়ে ওঠে না। পরবর্তী সময়ে সিঙ্গেল সাইডেড রিং এরই ব্যবহার বহুলভাবে হচ্ছে সিঙ্গেল সাইডেড রিং এর ব্যবহার হয়ে যায়। তো এই হচ্ছে মোটামুটি সিঙ্গেল সাইডেড এবং ডাবল সাইডেড রিং এর সংক্রান্ত কিছু কথা। এটাও সহজ জিনিস, তাই এখান থেকে আমার মনে হয় প্রশ্ন নাই। প্রশ্ন থাকলে আমাকে করো। তো একটা রিং এর আসলে আমরা কি দিয়ে রিংটা বানানো হয় এটাও একটা জানা জরুরি। যেমন আমরা ড্রাফটিং জোনে জেনেছি যে বটম রোলার স্টেনলেস স্টিলের হয়। টপ রোলার হচ্ছে স্টেনলেস স্টিলের উপরে রাবার কোট থাকে। তো রিং এর আসলে ম্যাটেরিয়ালটা কি? রিং এর ম্যাটেরিয়াল আসলে মূলত স্টেনলেস স্টিল, কিন্তু এখানে কিছুটা আসলে কোটিং ও এপ্লাই করা হয়। কোটিং দেওয়ার যে কারণ সেটা হচ্ছে আমাদের এখানে রিং এবং ট্রাভেলার যেহেতু ক্রমাগত, রিং তো স্থির, ট্রাভেলার যেহেতু ঘুরছে, রিং ট্রাভেলারের ফ্রিকশন কিন্তু হচ্ছে ক্রমাগত, এবং এই ফ্রিকশনের ফলে আম ক্ষয় হয়ে যায়। রিং এবং ট্রাভেলারের মধ্যে ক্ষয় বা ওয়্যার তৈরি হয় বা করোশন তৈরি হয়। তো এই ক্ষয়টাকে এড়ানোর জন্য, এই করোশনটাকে এড়ানোর জন্য যেটা করা হয় যে আ স্টেনলেস স্টিলের উপরে কিছু আ তোমার লংজিভিটি বাড়ানোর জন্য কিছু কোটিং এপ্লাই করা হয়। যেমন কি কোটিং হতে পারে? যেমন হতে পারে কোনো একটা মেটাল অক্সাইডের কোটিং বা কোনো একটা মেটাল নাইট্রাইডের কোটিং। তারপরে কার্বোনাইট্রাইডিং, এটা একটা স্বতন্ত্র কোটিং এর পদ্ধতি। আ তারপরে হচ্ছে ক্রোমিয়ামের কোটিং হতে পারে। তারপরে নিকেলের কোটিং হতে পারে। সিরামিকের অবশ্য কোটিং আমাদের এখন আর চলে না। একটা সময় ছিল যে পরীক্ষামূলকভাবে তোমার হচ্ছে সিরামিকের রিং এবং ট্রাভেলার ব্যবহার করার প্রচলন ছিল। কিন্তু পরবর্তী সময়ে আসলে আর এটা বেশিদিন চলে নাই। তারপরে আমরা আবার মেটালের দিকেই ফিরে আসছি। তো মোটামুটি এই সমস্ত কোটিং ব্যবহার করে হচ্ছে একটা রিংকে কোট করে দেয়া হয় যেন এটা লংজিভিটি বাড়ে। এবং একটা রিং এর থেকে আমরা বেশ কিছু বৈশিষ্ট্য হচ্ছে আশা করি। যেমন সবার ১ম আমরা যে বৈশিষ্ট্যটা আশা করি সেটা হচ্ছে রিং এর ম্যাটেরিয়াল যেটা, সেটা বেশ উন্নত মানের ম্যাটেরিয়াল হবে। একই সাথে তার মূল যে কোর ম্যাটেরিয়াল এসএস বা স্টেনলেস স্টিল সেটাও যেন আ ভালো মানের হয়, কোনো সংকর যেন না থাকে। আ এবং একই সাথে এটার উপরে যে কোটিং আমরা দিব সেই কোটিংটাও যেন নিখুঁত হয়। যাতে করে তার লংজিভিটি বাড়ে। এবং একই সাথে হচ্ছে আমরা তার কাছ থেকে এগ আ মডারেট পরিমাণ সারফেস স্মুথনেস চাইবো। স্মুথনেস চাইলে যেটা হবে, ফ্রিকশন হচ্ছে কম হবে। ফ্রিকশনটা কম হবে। এটা আমরা চাইবো। আমরা চাইবো যে হচ্ছে সারফেসটা যেন উঁচু-নিচু না হয়, যেন ফ্ল্যাট হয়। আমরা চাইবো রিংটা যেন একদম এক্সাক্টলি সেটা রাউন্ড হয়। কারণ যদি রাউন্ড না হয় তাহলে কিন্তু যেই পোরশনটায় রাউন্ড হবে না, ইয়ার্ন এর উপরে টেনশন কিন্তু ভেরিয়েশন থাকবে সেখানে। এটা আমরা চাই না। আমরা চাই সবসময় সেইম টেনশনে যেন আ ইয়ার্নটাকে পেঁচানো হতে থাকে। তারপরে হচ্ছে আমরা চাইবো যেন রিং এর হার্ডনেস, এই জিনিসটা মজার যে রিং এর হার্ডনেস যেন সবসময় ট্রাভেলার এর চাইতে বেশি হয়। অর্থাৎ ট্রাভেলার এর হার্ডনেস যেন রিং এর চাইতে সবসময় কম হয়। ট্রাভেলারটা যেন রিং এর চাইতে কিছুটা সফট হয়। এটা কিন্তু এরকম না যে রাবারের মতো সফট। রিং এর সাপেক্ষে হচ্ছে, রিং এর হার্ডনেস এর সাপেক্ষে ট্রাভেলার এর হার্ডনেস একটা মেটাল হিসেবে যতটুকু সফট হতে পারে ততটুকু সফট।
সফট বলতে কিন্তু রাবারের মতো সফট বোঝানো হচ্ছে না। তো এটা কেন? যে রিং এর হার্ডনেসটাকে বেশি রেখে ট্রাভেলারের হার্ডনেসকে আমরা কেন কম রাখতে চাই? এটার কারণ হচ্ছে রিং ট্রাভেলারের ফ্রিকশনের কারণে তাদের মধ্যে হচ্ছে ক্ষয় হবে, এটাকে আমরা এড়াতে পারব না। কিন্তু যদি আমরা রিং এবং ট্রাভেলারের হার্ডনেস যদি সেইম রাখি তাহলে কি হবে? তাহলে ২ টাই একসাথে ক্ষয় হওয়া শুরু করবে। এবং রিংকে কিন্তু চেঞ্জ করাটা ট্রাভেলারের চেঞ্জ করার চাইতে ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। ট্রাভেলার ছোট্ট একটা কম্পোনেন্ট, রিং বেশ বড় একটা কম্পোনেন্ট। মনে করি 30 মিলিমিটার ডায়া বা 40 মিলিমিটার ডায়া। তো এখানে খরচও বেশি, সময়ও লাগে বেশি মেশিনে চেঞ্জ করতে। তো ২ টার হার্ডনেস সমান রাখা যাবে না। যদি এমন হয় ট্রাভেলারকে আমরা হার্ড করি আর যদি রিংকে সফট করি তাহলে হবে কি রিং আগে ক্ষয় হয়ে যাবে। কিন্তু আমি মাত্রই বলেছি রিং এর পরিবর্তন করাটা ট্রাভেলার পরিবর্তনের চাইতে সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। সুতরাং এটাও করা যাবে না। বাকি থাকলো একটা পদ্ধতি, সেটা হচ্ছে ট্রাভেলারকে সফট রেখে রিংকে হার্ড করে ফেলা। তাতে করে সুবিধা হচ্ছে রিং এর আগেই ট্রাভেলারটা ক্ষয় হয়ে যাবে। ট্রাভেলার বদলানো এমন কোনো মুশকিলের বিষয় না। খুবই অল্প সময় লাগে। আমরা তো ভিডিওতেও দেখেছি যে হাতেই করে ফেলা যায় এবং একই সাথে হচ্ছে এখানে খরচও খুবই অল্প। কাজেই রিং এর এবং ট্রাভেলার হার্ডনেস এর ক্ষেত্রে যে পদ্ধতি অনুসরণ করা হয় সেটা হচ্ছে রিংকে হার্ড রেখে ট্রাভেলারকে হচ্ছে সফট রাখা হয়। এটাই এখানে লেখা আছে। গুড এবং ইউনিফর্ম সারফেস হার্ডনেস হায়ার দ্যান দ্যাট অফ দ্য ট্রাভেলার। ট্রাভেলারের চাইতে আমার হচ্ছে ট্রাভেলারের চাইতে হচ্ছে রিং এর হার্ডনেস অবশ্যই বেশি থাকতে হবে এই কারণে। তারপরে পয়েন্টসটা এখনই আমরা বুঝবো না। রানিং ইন বলতে একটা টার্ম আছে। এই টার্মটা আমরা একটু পরে জানবো। তাই পয়েন্ট বাদ। লং সার্ভিস লাইফ এমন হতে হবে যেন অনেকদিন টিকে। পরের পয়েন্টটাও বেশ গুরুত্বপূর্ণ। কারেক্ট রেশিও অফ রিং ডায়ামিটার টু টিউব ডায়ামিটার। রিং ডায়ামিটার আমরা বুঝি রিং এর ইন্টারনাল ডায়ামিটার। টিউব বলতে বোঝানো হচ্ছে আমরা যে রিং ববিন ব্যবহার করি সেই রিং ববিনটাকেই বলা হচ্ছে টিউব। অর্থাৎ টিউবের ডায়ামিটার যেটা হবে রিং এর ইন্টারনাল ডায়ামিটার রিং ববিনের ইন্টারনাল ডায়ামিটারের চাইতে ২ গুণ বেশি হবে। এখানে দিয়েছে 2:1 থেকে সর্বোচ্চ 2.2:1 হতে হবে। অর্থাৎ আম আমার যেই রিং ববিন ব্যবহার করব সেটার ডায়ামিটার যদি হয় মনে করো ১৫ মিলিমিটার, তাহলে রিং এর ডায়ামিটার ন্যূনতম ৩০ মিলিমিটার হতে হবে। সর্বোচ্চ লিমিটও কিন্তু দিয়ে দিয়েছে 2.2 অর্থাৎ 15 into 2.2 হওয়া যাবে সর্বোচ্চ। সর্বোচ্চ এত হতে পারবে। এরপর এক্সাক্ট হরাইজন্টাল পজিশন। রিংকে অবশ্যই ফ্লোরের অর্থাৎ হচ্ছে ভূমির সম্পূর্ণভাবে সমান্তরাল হতে হবে। এটা অবশ্য মেশিনের যেকোনো কম্পোনেন্টের জন্য টোটাল মেশিনের জন্যই হচ্ছে প্রযোজ্য যে টোটাল মেশিনের জন্য যেকোনো কম্পোনেন্ট না টোটাল মেশিন ফ্রেমের জন্য এটা প্রযোজ্য যে হরাইজন্টাল হতে হবে। মেশিন বসানোর সময় এর জন্য এটা খুবই গুরুত্বের সাথে বসানো হয়। তোমার হচ্ছে কিছু ব্যালেন্স ব্যবহার করা হয়। হ্যাঁ, কিছু ব্যালেন্স ব্যবহার করা হয় যে ব্যালেন্স গুলি কাজে লাগিয়ে হচ্ছে এটা বের করা হয়। তোমরা হয়তো ফিজিক্স ল্যাবেও দেখেছো যে লেভেল ব্যবহার করা হয় কিছু লেভেলের মাঝখানে লেভেলটা হচ্ছে লিকুইড থাকে এবং লিকুইডের মাঝখানে একটা এয়ার বাবল থাকে। বাবলটা যদি ঠিক মাঝখানে থাকে এর মানে হচ্ছে সারফেস লেভেল আছে। আর যদি বাবলটা হচ্ছে এদিক সেদিক থাকে মাঝখানের চাইতে বাইরে তখন বোঝা যায় যে মেশিনটা কোনো একদিকে বাঁকা। হরাইজন্টাল ডিসপোজিশন আছে সেখানে। আচ্ছা আজান দিয়েছে আমরা একটু আজানের বিরতিতে যাই। আজানের পরে আবার আসতেছি।
আচ্ছা, আমরা যেই পয়েন্টে কথা বলছিলাম সেটা ছিল এক্সাক্ট হরাইজন্টাল পজিশন। আমরা বলেছিলাম যে হরাইজন্টাল পজিশনটা আসলে পুরা মেশিন ফ্রেমের জন্যই মেইনটেইন করা হয়। রিং এর জন্যও তাই। সবার শেষ যেটা এক্সাক্টলি সেন্টারড রিলেটিভ টু দ্য স্পিন্ডল, অর্থাৎ মেশিনের মধ্যে আমার রিংটাকে এমনভাবে বসাতে হবে যেন স্পিন্ডল যেটা ছিল স্পিন্ডলটা যেন ঠিক রিং এর মাঝখানে থাকে। ঠিক যেন সে রিং এর মাঝখানে থাকে এই জিনিসটাকে এনশিওর করতে হবে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে রিং ববিন এটা কিন্তু রিং এর মাঝখানে আছে। তো স্পিন্ডলের কথা বিশেষভাবে বলা হচ্ছে যে স্পিন্ডলটাকে এমনভাবে বসাতে হবে যেন স্পিন্ডলটা রিং এর ঠিক মাঝ বরাবর বসে। এই হচ্ছে মোটামুটি কিছু বৈশিষ্ট্য যেগুলি আমরা রিং এর কাছ থেকে আশা করব এবং এগুলিকে মেইনটেইন করতে হবে। আ পরবর্তীতে আমরা যেটা নিয়ে কথা বলব, এটাও রিং ট্রাভেলার এর সাথেই সম্পর্কিত। ডান দিকের ছবিটা নিশ্চয়ই বুঝতে পারছি আমরা একটা রিং এর ক্রস সেকশন, উপরে একটা ট্রাভেলার এবং এটা হচ্ছে একটা ইয়ার্ন দেখা যাচ্ছে। আ ইয়ার্নটা রিং এবং ট্রাভেলার এর মাঝখান দিয়ে যাচ্ছে। বোঝাই যাচ্ছে ইয়ার্নটা বেশ বিপদের মধ্যে থাকে যখন হচ্ছে আ রিং এবং ট্রাভেলার এর মধ্যে সে থাকে। তো রিং এবং ট্রাভেলার এর ক্ষেত্রে এখানে আ আমাদের রিং ফ্রেমের কথা যদি আমরা ধরি, আমরা এর আগে বলেছিলাম যে আমাদের রিং ফ্রেমের কিন্তু প্রযুক্তিটা বেশ পুরনো প্রযুক্তি। হ্যাঁ? তো শখানেক বছরের প্রযুক্তি। তো এর মধ্যে আমরা যদি চিন্তা করি হচ্ছে আমাদের আ এই সময়ের মধ্যে কিন্তু আমাদের রিং ফ্রেমের প্রচুর উন্নতি হয়েছে, প্রচুর উন্নতি হয়েছে। যেমন ধরা যাক একেবারে রিসেন্ট সময়ের উন্নতির কথা যদি আমরা বলি তাহলে পুরা মেশিনে যদি ১৮৩২ স্পিন্ডলও হয়, পুরা মেশিনের ১৮৩২ স্পিন্ডল একদম কোন ধরনের হাতের স্পর্শ ছাড়াই প্যাকেজ হচ্ছে উঠায় ফেলা এবং নতুন প্যাকেজকে বসানো, যেটাকে আমরা ডফিং বলি। এই ডফিং এর কাজটা হচ্ছে আমাদের ম্যানুয়ালি আগে করা হতো। বর্তমানে এটা প্রচুর অটোমেশন চলে আসছে এটার মধ্যে। আ তারপরে হচ্ছে আরো অটোমেশন আমরা ল্যাব ক্লাসে জানবো। তারপরে হচ্ছে ফিডিংটা, রোভিং এর ফিডিং এটার মধ্যে অটোমেশন আসছে। সোজা কথায় অনেক উন্নতি হয়েছে। কিন্তু একটা জায়গায় হচ্ছে আমাদের উন্নতিটা থেমে আছে। যেটা আসলে রিং ফ্রেমের একটা অনেক বড় সীমাবদ্ধতা, সেটা হচ্ছে আমরা রিং ফ্রেমের ডেলিভারি স্পিড এর ক্ষেত্রে কিন্তু বিশেষ কোনো পরিবর্তন আনতে পারি নাই। যা আমরা আগে ১ম ক্লাসে বলেছি যে রিং ফ্রেমের ডেলিভারি স্পিড কিন্তু রোটর কিংবা এয়ার ভর্টিক্স স্পিনিং এর চাইতে অনেক, অনেক কম। মাত্র অ্যারাউন্ড 30 মিটার পার মিনিট ধরা যাক তুমি যদি চিন্তা করো। তাহলে এত কম ডেলিভারি স্পিডে যে হচ্ছে আমার মেশিন চলে, আ তো এটাকে আসলে আমরা বাড়াতে পারি নাই। ডেলিভারি স্পিড নির্ভর করে হচ্ছে ২ জিনিসের উপরে। একটা হচ্ছে স্পিন্ডল আরপিএম এবং হচ্ছে টিপিআই। তো স্পিন্ডল আরপিএম কে আমরা মূল সমস্যা যেটা সেটা হচ্ছে আমরা স্পিন্ডল আরপিএম কে হচ্ছে বাড়াতে পারি না আসলে। এখনো আমরা আ প প্রায় ১৫ থেকে ২০,০০০ এর মধ্যেই স্পিন্ডল আরপিএম কে রাখি এবং এই রেঞ্জটা আমরা ৫০ বছর আগেও এই রেঞ্জেই হচ্ছে আমরা মেশিন চালাতাম। যে অ্যারাউন্ড ১৫,০০০ স্পিন্ডল আরপিএম মেশিন চালাতাম। ৫০ বছর আগে এই রেঞ্জেই আমরা চালাতাম। তো এই যে গত কয়েক দশকে আমাদের স্পিন্ডল আরপিএম এর ক্ষেত্রে বিশেষ কোনো পরিবর্তন হয় নাই। কারণটা কি? স্পিন্ডলের আরপিএম বাড়ানো কি কোনো সমস্যা? মোটেও না। তুমি মোটর আরপিএম বাড়ায় দিলেই তো হচ্ছে স্পিন্ডল আরপিএম বেড়ে যাবে। তো অধিক আরপিএম ওয়ালা একটা মোটর ব্যবহার করলেই কিন্তু ১৫,০০০ এর জায়গায় ৫০,০০০ স্পিন্ডল আরপিএম দেওয়া কোনো বিষয় না। সমস্যাটা আসলে কোথায়? সমস্যাটা হচ্ছে আমি যখন স্পিন্ডল আরপিএম বাড়িয়ে দেব, প্যাকেজের আরপিএম বেড়ে যাবে। প্যাকেজের আরপিএম বাড়লে হচ্ছে ট্রাভেলারও কিন্তু তার গতি বাড়াবে। অর্থাৎ ট্রাভেলারও তার গতি অনেক বেড়ে যাবে। ট্রাভেলারের গতি যখন বাড়বে, রিং ট্রাভেলারের ফ্রিকশনটা অনেক বেড়ে যাবে। তখন কি হবে? যেহেতু মেটাল ফ্রিকশন স্পার্ক তৈরি হবে, প্রচুর হিট তৈরি হবে। ইয়ার্ন এই হিটে টিকবে না। তারপর হচ্ছে ইয়ার্নের উপরে টেনশন অনেক বেশি বেড়ে যাবে। ইয়ার্ন প্রচন্ড হচ্ছে ব্রেকেজের রেট অনেক, অনেক বেশি বেড়ে যাবে। তখন সেটা কিন্তু আর হচ্ছে ব্যবহারযোগ্য হবে না। অর্থাৎ মেশিনটা তখন কিন্তু রানিং কন্ডিশন এ রাখাটা তাকে খুবই মুশকিল হবে যদি এত বেশি বেড়ে যায়। তো সেই কারণে হচ্ছে অর্থাৎ এই যে রিং ট্রাভেলার এর ফ্রিকশন, এই কারণে আসলে আমরা পিছায়ে থাকি। আমাদের গত কয়েক দশকে এইদিকে খুব বেশি কি কোনো উন্নতিই হয় নাই যে আমরা আ স্পিন্ডল আরপিএম কে বাড়াতে পারবো। স্পিন্ডল আরপিএম এর হচ্ছে এখন বর্তমান সময় যত আরপিএম চলে যে অ্যারাউন্ড ১৫,০০০। এই এই আরপিএম ও আমরা চালাতে পারতাম না যদি আমরা প্রাকৃতিকভাবে একটা সাহায্য না পেতাম। সেই সাহায্যটা কি? সেটা হচ্ছে ফাইবার লুব্রিকেশন। আ ফ্রিকশন কে কমানোর জন্য আমরা জানি যে একটা উপায় হচ্ছে লুব্রিকেশন করা। অর্থাৎ লুব্রিক্যান্ট দিয়ে দেওয়া। অয়েল হতে পারে, গ্রিজ হতে পারে। ধরা যাক অয়েল অথবা গ্রিজ। যদিও এখানে অয়েল দেওয়ার কোনো সুযোগ থাকতো না। যদি দেয়াই যেত গ্রিজ দিতে হইতো। তো যদি দিতেই হয় ধরা যাক আমরা এখানে গ্রিজ দিয়ে দিলাম রিং ট্রাভেলার এর মাঝখানে ফ্রিকশন কে কমানোর জন্য তখন হবে কি? তখন যেটা হবে যে আ যেকোনো লুব্রিক্যান্ট অয়েল বা গ্রিজ এরা কিন্তু একটুখানি স্টিকি।
তোমার মেশিনেও যদি গিয়ারে তুমি ইচ্ছামতো গ্রিস দিয়ে দাও, দেখবা যে অল্প কিছু সময়ের মধ্যেই সেখানে প্রচুর পরিমাণ হচ্ছে ডাস্ট জমা হবে, দেখে খুবই নোংরা মনে হবে। এটা ঠিক, গ্রিসকে একটু একটা ন্যাকড়া দিয়ে সরায় দিলেই হচ্ছে চকচক করবে নিচে গিয়ারটা, কিন্তু গ্রিসটাকে কিন্তু হচ্ছে তোমার খুব ময়লা লাগবে দেখতে। তো যদি আমি এই রিং ট্রাভেলার এখানে গ্রিস দিয়ে রাখতাম, তাহলে কিন্তু ইয়ার্নের মধ্যে প্রচুর পরিমাণ অয়েল স্টেইন লেগে যেত, ইয়ার্নটা নষ্ট হয়ে যেত, এবং হচ্ছে সেখানে প্রচুর পরিমাণ হচ্ছে ডাস্ট পড়ে যেত, ডাস্ট জমা হয়ে যেত, এবং ইয়ার্নের ইভেননেস এর তো দফা-রফা অবস্থা হইতো। এই কারণে আসলে আমরা সরাসরি এই রিং ট্রাভেলারের মাঝখানে সরাসরি কোনো ধরনের লুব্রিকেন্ট ব্যবহার করতে পারি না। কিন্তু এখানে একটা প্রাকৃতিকভাবেই লুব্রিকেশন হয়ে যায়। সেটা কিভাবে? সেটা হচ্ছে ফাইবারের মাধ্যমে। সেটা কেমন? আমরা জানি যে কটনের মধ্যে সবচাইতে বেশি পরিমাণে কম্পোনেন্ট যেটা থাকে সেটা হচ্ছে সেলুলোজ, এবং অ্যারাউন্ড তো 93-94% সেলুলোজ থাকে। সেলুলোজ ছাড়াও কিন্তু এর মধ্যে আরো কিছু ম্যাটেরিয়াল থাকে, যেমন অ্যাশ থাকে, পেকটিন থাকে, এবং আমরা যেটা নিয়ে কথা বলবো এখন সেটা হচ্ছে কিছু পরিমাণ ওয়াক্সও থাকে। ওয়াক্সের পরিমাণটা হচ্ছে মোটামুটি 0.5 থেকে শুরু করে 1 পয়েন্ট সামথিং পর্যন্ত ওয়াক্স থাকতে পারে। এই ওয়াক্সটাই আমাদের কাজে লাগে। কিভাবে কাজে লাগে? দেখতেই পাচ্ছ ডান দিকের ছবিতে ইয়ার্নটা রিং এবং ট্রাভেলারের মাঝখানে খুবই চাপার মধ্যে আছে। এই পিষ্ট হয়ে যখন সেই পিষ্ট থাকা অবস্থায় যখন রিং এর ট্রাভেলারের মধ্যে সে চলতে থাকে, তখন খুবই মাইক্রো লেভেলে কিছু ফাইবার ইয়ার্ন ছেড়ে তারা হচ্ছে এই রিং এর উপরে চলে আসে। যেহেতু পিষ্ট হয়ে কিছু পরিমাণ মাইক্রো লেভেলের ফাইবার তারা হচ্ছে ইয়ার্নের সাথে আর থাকতে পারে না, এই রিং এর গায়ে লেগে যায়। যখন বেশ কিছু সময় ধরে রিং এর উপরে হচ্ছে এই ফাইবারের একটা খুবই ক্ষুদ্র যেটা চোখে আলাদা করা মুশকিল। তো এই ধরনের একটা লেয়ার তৈরি হয়ে যায়। ওই যে ফাইবারের সাথে যেই 0.5 to 1% হচ্ছে ওয়াক্স ছিল, সেই ওয়াক্সের একটা লেয়ার হচ্ছে এই রিং এর উপরে তৈরি হয়ে যায়। সেই ওয়াক্সের লেয়ারটাই এখানে একটা ইনডিরেক্ট লুব্রিকেশন হিসেবে কাজ করে রিং এর উপরে। যদি প্রাকৃতিকভাবে হচ্ছে এই লুব্রিকেশনটা আমরা না পেতাম, এই লুব্রিকেশনটা যদি আমরা না পেতাম, তাহলে কিন্তু হচ্ছে আমরা ১৫,০০০ যে আরপিএম এ এখন চালাই, এই আরপিএম এ আমরা চালাতে পারতাম না। তখন আরো কম আরপিএম এ চালাতে হতো। ঠিক আছে? এই লুব্রিকেশনটাকেই বলা হয় হচ্ছে ফাইবার লুব্রিকেশন অন দ্য রিং। আশা করি বুঝতে পারছো। না বুঝতে থাকলে আমাকে প্রশ্ন করো। আমি ৫ সেকেন্ড সময় নেই। এর মধ্যে তোমরা প্রশ্ন করো আমাকে, যদি হচ্ছে প্রশ্ন থাকে। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। তো পরের টপিকটা যেটা সেটা হচ্ছে রানিং ইন এ নিউ রিং। রানিং ইন একটা নতুন টার্ম। এই টার্মটা আমরা আগে জানতাম না। আমি একটু বলার চেষ্টা করি যে পদ্ধতিটা আসলে কি। পদ্ধতিটা হচ্ছে যে এই যে আমরা ফাইবার লুব্রিকেশন এর কথা বললাম, এই ফাইবার লুব্রিকেশনটা কিন্তু হচ্ছে তৈরি হতে এই ওয়াক্সের ফাইবারের যে ওয়াক্স, এই ওয়াক্সের একটা লেয়ার তৈরি হতে সময় লাগে। তুমি হচ্ছে আ একদম শুরুতেই যখন একদম একটা নতুন রিং তুমি যদি হচ্ছে মেশিনে বসায় দাও, মেশিনে যদি তুমি একদম নতুন একটা রিং বসাও, সেই রিং এ কিন্তু হচ্ছে কখনোই এই লুব্রিকেশনটা তৈরি হবে না। সুতরাং আমি যদি আ লুব্রিকেটেড অবস্থায় রিংকে, ফাইবার লুব্রিকেটেড অবস্থায় রিংকে যদি ১৫,০০০ আরপিএম এ ঘুরাই, তাহলে একটা নতুন রিংকে আমি কিন্তু কখনোই ১৫,০০০ আরপিএম এ ঘুরাইতে পারব না। কারণ ফাইবার লুব্রিকেশন নাই। ১৫,০০০ আরপিএম এ আমি লুব্রিকেশন সহ ঘুরাতাম। এখন যদি নতুন রিংকে আমি ১৫,০০০ আরপিএম এ ঘুরিয়ে ফ্রিকশন অযথা বেড়ে যাবে। আ আমার ফ্রিকশন বেড়ে গেলে ক্ষতি যা হওয়ার, তোমার হচ্ছে প্রচুর হিট তৈরি হওয়া, ইয়ার্ন ব্রেকেজ হয়ে যাওয়া, ইয়ার্নের ট্যা ট্যা তোমার হচ্ছে রিং ট্রাভেলার দ্রুত ক্ষয় হয়ে যাওয়া, এই ধরনের ঘটনাগুলি হচ্ছে ঘটবে। তো সেটা আমরা চাই না। তাহলে কি করতে হবে? অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে, যদি আমার নতুন রিং থাকে আমি তখন লুব্রিকেটেড অবস্থায় যদি ১৫,০০০ আরপিএম দিই, তাহলে আমি নতুন রিংটাকে ১৫,০০০ আরপিএম এ ঘুরাতে পারব না। তার চাইতে অনেক কম আরপিএম এ ঘুরাতে হবে। অ্যারাউন্ড 20-30% কম আরপিএম এ ঘুরাতে হবে। হ্যাঁ, যতক্ষণ সময় পার হবে তখন আমি ধীরে ধীরে এই আ স্পিন্ডেলের আরপিএম কে বাড়াতে শুরু করব। আরেকটা কাজ আমি করতে পারি। যদি আমি স্পিন্ডল আর আরপিএম কে সেম রাখতে চাই, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে আমরা ট্রাভেলার ব্যবহার করি, এই ট্রাভেলারকে আমরা রেগুলার ওয়েট এর চাইতে লাইটার ওয়েট অর্থাৎ হালকা, রেগুলার আমি যেই ভরের ট্রাভেলার ব্যবহার করি তার চাইতে হালকা ভরের ট্রাভেলার ব্যবহার করব। তার মানে হচ্ছে আ ভারী ট্রাভেলার ব্যবহার করা কি সুবিধাজনক? হ্যাঁ, অবশ্যই হচ্ছে
মডারেট লেভেলের, অপটিমাম লেভেলের ভারী ট্রাভেলার ব্যবহার করা সুবিধাজনক। কেন সুবিধাজনক? কারণ হচ্ছে ভারী ট্রাভেলার ব্যবহার করলে ওই যে আমরা বেলুন শব্দটা উচ্চারণ করেছিলাম, সেই বেলুনটা কম হয়। কেন কম হয়? কারণ ভারী ট্রাভেলার তো শক্তি বেশি থাকে, সেই ইয়ার্নটাকে ধরে রাখতে পারে। আ ইয়ার্নটা বেশি দূর ছড়াতে পারে না। কিন্তু লাইটার ওয়েট ট্রাভেলার হলে সে ইয়ার্নটাকে বেশি একটা ধরে রাখতে পারে না। বেলুনের আকৃতি বড় হয়ে যায়। এই কারণে আমরা অপটিমাম লেভেলের মধ্যে হেভিয়ার ট্রাভেলার ব্যবহার করি। যদি আমরা নতুন রিং ব্যবহার করছি কিন্তু স্পিন্ডেল আরপিএম কে কমাতে চাই না, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে রেগুলার ট্রাভেলারের চাইতে লাইটার ওয়েট ট্রাভেলার ব্যবহার করতে হবে। ধীরে, ধীরে যখন লুব্রিকেশনের লেয়ারটা তৈরি হবে, আমরা তখন ধীরে, ধীরে হচ্ছে ট্রাভেলারের ওয়েটটাকে বাড়াতে শুরু করব। অর্থাৎ রানিং ইন বলতে আমরা বুঝি একটা নতুন রিং যার মধ্যে কোনো ফাইবারের লুব্রিকেশন নাই, সেটাকে যখন আমরা ব্যবহার করি তখন তাকে ধীরে, ধীরে আমরা মানিয়ে নেই। লুব্রিকেশন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে আ ২ টা কাজ করতে পারি। একটা হচ্ছে স্পিন্ডল আরপিএম কে কমায় রাখা, ধীরে, ধীরে বাড়ানো। আরেকটা হচ্ছে আ ট্রাভেলার ছিল যেটা, ট্রাভেলারের ওয়েটকে লাইটার রাখা, ধীরে, ধীরে ট্রাভেলারের ওয়েটটাকে হেভিয়ার এর দিকে নিয়ে যাওয়া। এই ২ টা কাজের যেকোনো একটা কাজ করে আমরা একটা নতুন রিংকে পুরাপুরি রানিং কন্ডিশন এ যাওয়ার জন্য প্রস্তুত করি। এই টোটাল ফুল স্কেল রানিং কন্ডিশন এ যাওয়ার জন্য এই যে আমরা একটা নতুন রিংকে ধীরে, ধীরে মানিয়ে নিচ্ছি, এই প্রসেসটাকেই বলা হয় হচ্ছে রানিং ইন। তো প্রসেসটা কেমন হতে পারে সেটা এখানে লেখা আছে। এটা মুখস্থ করার দরকার নেই, একবার পড়ে গেলেই হবে। যেমন সিলেক্ট দ্য কারেক্ট রিং ট্রাভেলার বাট রিডিউস স্পিন্ডল স্পিড বাই 15-20%। যদি আমি রিং ট্রাভেলারের সাইজটাকে ঠিক রাখি তাহলে স্পিন্ডল স্পিডকে 20% কমায় রাখতে হবে, ধীরে, ধীরে বাড়াতে হবে। আর যদি আমি স্পিন্ডল স্পিড নরমাল রাখি তাহলে ট্রাভেলারের সাইজকে লাইটার রাখতে হবে। লাইটার থেকে ধীরে, 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 ধীরে হায়ার এর দিকে যেতে হবে। তখন কি হবে? তখন ১ম লাইটার ট্রাভেলার আমি ব্যবহার করলাম। তারপরে ১ম ট্রাভেলার আমরা চেঞ্জ করব হচ্ছে ১৫ মিনিট পরে। দ্বিতীয়বার আমরা ট্রাভেলার চেঞ্জ করব ০.৫ ঘন্টা পরে। তারপরে আরেকটু হেভিয়ার ট্রাভেলার আমরা চেঞ্জ করব হচ্ছে ৩০ মিনিট পরে। তারপরে হচ্ছে ১ থেকে ১.৫ ঘন্টা পরে। তারপরে ট্রাভেলার চেঞ্জ করব আমরা ১ম ডফিং এর পরে। অর্থাৎ একটা টোটাল প্রোডাকশন হয়ে গেল ১ সেট রিং ববিনের। ওটাকে আমরা বলি ডফিং। তো এরপরে আমরা আবার ট্রাভেলার চেঞ্জ করব। এইভাবে যেতে হবে। সোজা কথায় লাইটার থেকে হেভিয়ার বা স্পিন্ডল আরপিএম হলে লোয়ার আরপিএম থেকে হায়ার আরপিএম এইভাবে যেতে হবে আরকি। তো স্টেপ গুলি এখানে বলা আছে। একেক ম্যানুফ্যাকচারার অনুযায়ী এগুলির টাইম বা পার্সেন্টেজ কম বেশি হতে পারে। এটা একটা জাস্ট উদাহরণ মাত্র। আ এগুলি মুখস্থ করার দরকার নেই। রানিং ইন কি জিনিস সেটা আমাদের মাথায় থাকলেই চলবে। আশা করি বুঝতে পারছো। না বুঝে থাকলে আমাকে প্রশ্ন করো। এরপরে হচ্ছে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফর্ম অফ দ্য ট্রাভেলার। তো একটা ট্রাভেলার দেখতে কিরকম হতে পারে? ট্রাভেলারের শেইপের দিক থেকে হচ্ছে ট্রাভেলার মূলত ৪ ধরনের হতে পারে। আ একটাকে আমরা বলি যেমন কে আমরা বলি হচ্ছে সি ট্রাভেলার। তে আমরা যেটা দেখতে পাচ্ছি ওটাকে আমরা বলি সি ট্রাভেলার। আ বি যে ট্রাভেলার এই শেপের ট্রাভেলারকে আমরা বলি হচ্ছে ফ্ল্যাট ট্রাভেলার। সি তে যেটা দেখতে পাচ্ছি এটাকে আমরা বলি এলিপ্টিক্যাল ট্রাভেলার। আ এবং ডি তে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এন ট্রাভেলার। অর্থাৎ এই যে রিং এর উপরে এই যে ছোট্ট ট্রাভেলারটা, এই ট্রাভেলারের এরকম ৪ টা শেপ হতে পারে। এটাও ওইভাবে মুখস্থ না করলেও চলবে। কিন্তু দেখে রেখো এবং নামগুলি মনে রেখো যেন কখনো দেখলে মানে ভড়কে না যাও আরকি। তো একটা ট্রাভেলারের মধ্যে আচ্ছা আজকে বরঞ্চ এখানেই থাকুক। এখানে আমরা তাহলে শেষ করলাম। দ্যা ফর্ম অফ দ্যা ট্রাভেলার এখানে আমরা তাহলে শেষ করছি। তোমরা হচ্ছে আমরা পরের দিন পরের ক্লাস থেকে ইনশাআল্লাহ দ্যা ম্যাটেরিয়াল অফ দ্যা ট্রাভেলার এখান থেকে আমরা শুরু করব। আপাতত আমার পক্ষ থেকে এই পর্যন্তই। তোমাদের যদি প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারো। তোমরা স্যার কোন রিং, হ্যাঁ, বলো। জি স্যার। স্যার রিং এর জি, বলো। শুনছি। স্যার রিং এর আর ট্রাভেল এর যে ওয়েট এর ডিফারেন্সটা ওইটা স্যার কেন হয় এটা স্যার আরেকবার একটু স্যার ভালো করে ওয়েট বলুন। না বরঞ্চ আমি জি মনে হয় স্যার। তুমি হয়তো হার্ডনেস বলতে লাইটার, চাচ্ছ নাকি? জি স্যার হার্ডনেস হ্যাঁ, স্যার। হ্যাঁ, হার্ডনেস। হার্ডনেসটা কারণ হচ্ছে রিং এবং ট্রাভেলার তো ক্ষয় হবেই। ক্ষয়কে এড়াতে পারবো না। আমি যদি রিং এর হার্ডনেস কে হচ্ছে বেশি রাখি, রিং কে হার্ড রেখে যদি ট্রাভেলার কে সফট করি তাহলে সুবিধা হচ্ছে ট্রাভেলার আগে, আগে ক্ষয় হয়ে যাবে। রিং ক্ষয় হওয়ার আগেই। আর ট্রাভেলার কে ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করাটা আমার জন্য কোনো সমস্যাই না। কারণ ট্রাভেলার এর খরচ খুবই অল্প এবং চেঞ্জ করতেও খুব অল্প সময় লাগে। আমরা ভিডিওতেই দেখছি যে হাতেই চেঞ্জ করে ফেলা যায়।
খুব অল্প সময়ের জি স্যার। মধ্যে। কিন্তু জি স্যার। যদি আমি এর পরিবর্তে হচ্ছে ট্রাভেলারটাকে যদি আমি হচ্ছে মনে করো সফট রাখতাম, আ আর যদি না ট্রাভেলারকে যদি হার্ড রাখতাম, রিংকে সফট রাখতাম, তাহলে ট্রাভেলারের আগে রিংটাই ক্ষয় হয়ে যেত। আর রিং ক্ষয় আচ্ছা হয়ে বুঝতে গেলে পারছি। রিং চেঞ্জ করাটা সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। জি ২ স্যার। টার হার্ডনেস কে যদি সেম রাখতাম তাহলেও ২ টা একই মানে সমান তালে ক্ষয় হতো। তখন আমার ২ টাকেই চেঞ্জ করা লাগতো একই সাথে। সেটাও ব্যয়বহুল হতো। কাজেই জি স্যার বুঝতে পারছি। ট্রাভেলারকে সফট রেখে রিংকে হার্ড রাখা হয়। আর কোন প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে তোমরা চ্যাট বক্সে আইডি লিখে লিভ করতে পারো। প্রশ্ন থাকলে প্রশ্ন করো। কোন সেকশন আসছো তোমরা? স্যার সেকশন 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 3। 3। 3 আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। প্রশ্ন না থাকলে চ্যাট বক্সে আইডি লিখে হচ্ছে চলে যাও।